প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের প্রস্তুতি যাচাই যে পরীক্ষাটা হয়েছিল 2 নম্বর প্রস্তুতি যাচাই পরীক্ষা ভার্সিটি প্রোগ্রামের জন্য, তো সেটার আমরা সলভ ক্লাসটা করব এবং সলভ ক্লাসে শুধুমাত্র কেমিস্ট্রি অংশটুকু সলভ করব। তো তোমরা এইখানে হচ্ছে আমাদের যে উইক চলতেছিল, উইকের 3 এবং 4 নাম্বার যে উইকটা চলতেছিল সেখানকার সিলেবাসের উপরে পরীক্ষা দিয়েছো। তো সেই সিলেবাসে কী কী ছিল চলো একটু দেখে নিই। সিলেবাসে ছিল হচ্ছে সেকেন্ড পেপার থেকে, তো সেকেন্ড পেপার থেকে পরিমাণগত রসায়ন এবং পরিবেশ রসায়ন, যা কিনা 1 নাম্বার এবং 3 নাম্বার চ্যাপ্টার, দুইটা আসলে ম্যাথমেটিক্যাল বেসড, সো একটু ম্যাথ আছে আজকের লেকচারে। সো তোমরা মনে হয় এটা সবাই সলভ করে ফেলছো, চলো একটু মিলাই দেখো আর কি কীভাবে সলভ করো বা কীভাবে সলভ করার স্ট্র্যাটেজিটা আসলে নিতে হয় এরকমটা। এক এক করে আমরা শুরু করব। এখানে মোট 25টা প্রশ্ন আছে, তাই না? তার মধ্যে 1 নাম্বারটা, এসটিপিতে কোনো গ্যাসের 1 লিটারে কত মোল গ্যাস থাকে আর কি। আচ্ছা, তাহলে আমরা যদি মোল সংখ্যা বের করতে চাই তাহলে n সমান v ডিভাইডেড বাই হচ্ছে 22.4। সো এখানে v কত? v হচ্ছে 1 লিটার, 1 ডিভাইডেড বাই তাহলে 22.4। এখন এখান থেকে যদি আমরা হিসাব নিকাশ করতে চাই, দেখো এইটাতে এক্সাক্ট ক্যালকুলেশন করাটা একটু টাফ। তো তুমি এখান থেকে কী করবা, এই জায়গায় অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করবা। ধরে নিলা এটাকে 20 অ্যারাউন্ড ধরে নাও, তাহলে কত আসতেছে? তাহলে পয়েন্ট যদি নেই, তাহলে পয়েন্ট নিলে এখানে থাকতেছে 10, আরেকটা 0 দিলাম, এরকম হইলো। তারপর যদি 5 দেই তাহলে কিন্তু এর সাথে কাটাকাটি করা যায় কাইন্ড অফ। তাহলে আমার কাছে যে রেজাল্টটা আসবে, তো সেই রেজাল্টটা অ্যাপ্রক্সিমেটলি 0.0 তো থাকবেই মাস্ট, অ্যান্ড 5-এর আশেপাশে কিছু একটা। তাহলে এবার অপশন যখন চেক করতে গেলাম তখন দেখলাম 0.01 শুধুমাত্র এখানে আছে আর অন্য কোথাও নাই। তাই তখন বলতে পারতেছে এইটা হইতে পারে আমাদের কাছে পসিবল একটা অ্যান্সার। ওকে, আর এরপরে তুমি যদি ক্যালকুলেটর ইউজ করে করতে চাও তখন তো এক্স্যাক্টলি এই রেজাল্টটাই আসবে। তাহলে 2 নম্বর প্রশ্নের মধ্যে এসে কী বলছে যে 10 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা বের করতে বলছে। সো আমরা যদি হিসাব নিকাশটা দেখি তাহলে W সমান হচ্ছে n সমান W বাই M সমান n ডিভাইড বাই হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বারটা। তো আমাদেরকে বের করতে হবে হচ্ছে এই nটা, তাহলে এই n সমান কি লিখতে পারি? W ডিভাইড বাই হচ্ছে M ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, এটা। তো W মানটা কত? এখানে 10 গ্রাম বলতেছে, ডিভাইড বাই কত? 32, কারণ অক্সিজেনের হচ্ছে মোলার ম্যাস যেটা সেটা, আর এখানে হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। এখান থেকে যদি আমরা মাল্টিপ্লাই করে দেই তাহলে কি থাকতেছে? 60.2 ডিভাইড বাই হচ্ছে 32 ইন্টু 10⁻23। এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে কত আসে? তাহলে হচ্ছে 2-এর অ্যারাউন্ড আশেপাশে কিছু একটা আসে, ইন্টু 10⁻23। তার মানে রেজাল্টটা হবে হচ্ছে কত? 2-এর থেকে একটু কম বা 2-এর আশেপাশে। তাহলে আমরা যদি সব কিছু হিসাব নিকাশ করে দেখি, এই 4 নাম্বারটা হচ্ছে 2-এর আশেপাশে বা 2-এর থেকে একটু কম হবে আর কি। সো তুমি এরকম অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করে তুমি তোমার রেজাল্টের দিকে একটু যাবা আর কি। হ্যাঁ, যদি এরকম ক্যালকুলেশনগুলো আসে, যদি তোমাকে ক্যালকুলেটর ছাড়া করতে হবে আর কি। আচ্ছা, এবার যাই তাহলে হচ্ছে 3 নাম্বারটার ক্ষেত্রে, কৌষ্টিক সোডা দ্রবণের প্রতি লিটারে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণটির ঘনমাত্রা মোলারিটিতে কত? আচ্ছা, ঘনমাত্রা বের করার ফর্মুলা কি? S সমান W ইন্টু 1000 ডিভাইড বাই M ইন্টু V। এখানে W মানটা কত? এই 5 গ্রাম, তাহলে 5 ইন্টু 1000 ডিভাইড বাই M এর মান কত? সোডিয়ামের ক্ষেত্রে 23, এটা হলো 16, আর এটা হলো 1, যোগ করলে কত হইলো তাহলে? 40। তাহলে হচ্ছে 40 ইন্টু V এর মান কত? প্রতি লিটার যেহেতু বলছে, আর এইটাকে আমাদের মিলিলিটারে বসাইতে হয়, তাহলে লিটার থেকে আমরা যদি মিলিটার নিই তাহলে কত হবে? 1000 হইলো আর কি। তাহলে কাটাকাটি করে দিলাম, তাহলে থাকলো কত? 5 ডিভাইড বাই হচ্ছে 4 ইন্টু এখানে 1/10 দিলাম আর কি একটু। হ্যাঁ, তাহলে এইটাকে ভাগ করলে কত আসে? 1.25 ইন্টু 10⁻⁻1, অর্থাৎ 0.125 এত মোলারিটিতে। তাহলে কোনটা হচ্ছে উত্তরটা? সি নাম্বারটা হচ্ছে আমাদের কাছে উত্তর। এবার যদি পরেরটাতে যাই, আসো 4 নাম্বারটাতে বলতেছে কি, একটি নলকূপের পানি বিশ্লেষণ করে দেখছে 1 লিটার পানির নিচে সেই পানির মধ্যে আর্সেনিক আছে হচ্ছে 0.030 এত গ্রাম। তাহলে ওই পানিতে আর্সেনিকের ঘনমাত্রা কত? আচ্ছা, ঘনমাত্রার ব্যাপার সেবার ক্ষেত্রে আমরা তো কিন্তু জানি যে ঘনমাত্রা অনেকগুলো ইউনিটে বের করা যায়, তার মধ্যে এখানে দেখতেছি ppb আর ppm এই সকল ইউনিট দিয়ে রাখছে আর কি। আচ্ছা, তো এটার ক্ষেত্রে কি হয়? ঘনমাত্রার ক্ষেত্রে সাধারণত তো আমরা এভাবেই বের করি, তাই না? যে দ্রব্য বাই দ্রাবক বের করি, সাধারণত দ্রব্য বাই দ্রাবক বের করি আর কি। তো এখানে দ্রব্যটাকে যদি ppm ইউনিটে যায় তখন দ্রব্যটা থাকে হচ্ছে মিলিগ্রামে, আর দ্রাবকেরটার ক্ষেত্রে চিন্তা করতেছি হচ্ছে লিটারে, এরকম। তার মানে হচ্ছে কি, আমাকে এই 1 লিটার পানির মধ্যে কত মিলিগ্রাম প্রেজেন্ট আছে এই হিসাব করতে গেলে আমি ppmটা পাবো আর কি। তাহলে এবার চলো দেখি, 0.030 এত গ্রাম ডিভাইড বাই দিলাম হচ্ছে এখানে 1, তাহলে আসলো কত? লিটার, গ্রাম বা লিটারে আসছে। আমাকে যাইতে হবে কোথায়? মিলিগ্রামে যাইতে হবে। তাহলে উপায়টা কত? তাহলে 0.030 এর সাথে আমাকে 1000 গুণ করে দিলে
আমি যাব হচ্ছে মিলিগ্রামে, যাব হচ্ছে লিটারে। আর এই মিলিগ্রাম পার লিটার যেটা, এইটারই আরেকটা জিনিস হলো কি নাম, পার্টস পার মিলিয়ন, অর্থাৎ ppm বলে। তাহলে এইটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত আসতেছে, 30 ppm লিখতে পারি। তাহলে অ্যান্সারটা তাহলে কোনটা হবে, অ্যান্সার হবে হচ্ছে এই সি নাম্বারটা, 30 ppm। এবার তাহলে চলো পরেরটাতে যাই। বলছে হচ্ছে 5 নাম্বারটার মধ্যে একটি রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 10 মিলিমোল পার লিটার এখান থেকে মিলিগ্রাম পার ডেসিলিটার এককে পৌঁছাইতে হবে আর কি, জাস্ট কনভার্সন। তাহলে 10 মিলিমোল পার লিটার। এবার তাহলে চলো 10 এর সাথে মিলিটাকে যদি ভাঙতে যায় তাহলে কি করতে হবে, 10⁻³ নিতে হবে। আর তাহলে আসলো কোথায়, মোল পার লিটার। এবার আমাকে যেতে হবে কোথায়, যেতে হবে হচ্ছে মোল থেকে যাইতে হবে গ্রামে। তাহলে গ্রামের উপায় কি, তার আণবিক ভর দিয়ে গুণ করতে হবে। আণবিক ভর গুণ করলে কি থাকবে, তখন মোল থেকে গ্রামে যাবে আর কি। যেহেতু গ্লুকোজ বলছে, সো গ্লুকোজের আণবিক ভরটা হচ্ছে 180। হ্যাঁ, মুখস্থ বসে দিয়েছে এখানে কাইন্ড অফ। আচ্ছা, তো এবার তুমি যদি যাও পরেরটাতে, পরের লাইনের মধ্যে আমাকে যাইতে বলছে কোথায়, মিলিগ্রামে। আমি আছি কোথায় এখনও, গ্রামে। তাহলে উপায় কি, এখানে 10⁻³ দিয়ে গুণ করে দেওয়া লাগবে আর কি। তাহলে 180 এর সাথে 10⁻³ গুণ করে দিছি। তাহলে এবার আসলে কত, মিলিগ্রাম পার লিটার। বাট আমাকে কি লিটার চাইছে না, ডেসিলিটার চাইছে। তাহলে লিটার থেকে ডেসিলিটারে যাওয়ার উপায় কি, 10। তার মানে 10 দিয়ে এখানে মাল্টিপ্লাই করে দেওয়া লাগবে, সরি ডিভাইড করে দিতে হবে। দিলে তাহলে কি আসে, 10 × 10⁻³ ইন্টু 180 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই হচ্ছে 10। এবার আমি কিন্তু চলে আসছি মিলিগ্রাম পার ডেসিলিটার। সো এটা কিন্তু আমার কাছে চাইছে। এবার আমি যদি কাটাকাটি করি সব কিছুকে, কাটাকাটি করলে থাকতেছে কত, 180। সো আমাদের কাছে কাঙ্ক্ষিত অ্যান্সার কোনটা, 180 আর কি। ওকে, আচ্ছা এবার তাহলে যাই পরেরটাতে, 6 নম্বরটার ক্ষেত্রে আর কি। এখানে আমাকে বলছে কি, দ্রবণের মোলারিটি বের করতে বলছে পার্সেন্টেজ থেকে। পার্সেন্টেজ দিয়ে আছে, তার মানে ধরে নিচ্ছি এখানে W/V তে আছে। তাহলে W/V এর মান কত, 10 ডিভাইড বাই হচ্ছে 100। এবার আমাকে যখন S বের করতে বলছে, তাহলে S সমান কত, W × 1000 ডিভাইড বাই M × V। তাহলে আমি যদি W এর মান বসাই, এখানে থাকবে হচ্ছে 10, হবে হচ্ছে 1000 ডিভাইডেড বাই এখানে হলো 100। এবার M কত, তাহলে সোডিয়ামের ভর কত, 23, 2 গুণ করে দিছি, তাহলে কত থাকতেছে 46। কার্বনের ভর হচ্ছে 12, অক্সিজেনের 3টার জন্য থাকবে হচ্ছে 3 16 48। তাহলে যদি আমি এখানে 48 দিই তাহলে কত আসতেছে, সব কিছু মিলায় 106। তাহলে এবার এখানে বসাতে পারবো হচ্ছে 106। কাটাকাটি যদি করে নেই, এখানে থাকবে হচ্ছে 10, তাহলে কত থাকলো, 100 ডিভাইড বাই হচ্ছে 106। সো এটা বোঝাই যাইতেছে যে 100 তুলনায় এটা আসলে কম, মানে এটা হচ্ছে একটু বেশি, বাট এটা খুব বেশি না আর কি, এরকম, তাই না? তাহলে এটা 0.9 এর কাছাকাছি হবে। তোমার যদি এখানে অপশনগুলোর মধ্যে 0.9 এর দিকে একটা অপশন থাকতো, তাহলে তুমি ওইটাই দেখাতে পারতে আর কি, অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশনের দিকে গিয়ে। কিন্তু তুমি কাহিনী হয়েছে কি, এখানে দেখো 2টা আছে 0.9 এর মধ্যে, তখন তুমি তাহলে কী করবা, তখন তোমাকে হচ্ছে একটু মানে পরের স্টেপেও যাওয়া লাগবে, অর্থাৎ তোমাকে এটা আরেকবার করা লাগবে। তাহলে করবা কিভাবে, করবা হচ্ছে এরকম যে আমি যদি একটা পয়েন্ট নিয়ে নিই, তাহলে এখানে একটা 0 দিতে পারতেছি। তাহলে এখানে যদি আমি এটাকে 9 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হয়, তাহলে 6 9 54, 54 মানে হচ্ছে 4, এখানে দিলাম হচ্ছে 5, তাহলে হচ্ছে 9 1 9। তো এটাকে যদি বিয়োগ করে দেয় তাহলে কত থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে 46 থাকতেছে আর কি, তাই তো? আচ্ছা, তাহলে এবার যদি আমি এখানে আরেকটা 0 নেই, এইটাকে যদি আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে, 4 6 24, হাতে থাকতেছে কত 2, তাহলে থাকতেছে হচ্ছে 4। তার মানে কি, এটা কিন্তু কাইন্ড অফ মিলে যাইতেছে। তাহলে আমি এখানে 4 দিতে পারবো আর কি, পরে ফার্দার আরও করতে পারবো, বাট অলরেডি আমি আমার অ্যান্সারে চলে আসছি আর কি, তো আমার পরের দিকে আর যাওয়ার দরকার নেই। তাহলে 0.94 যেটা হইতেছে সেটা হচ্ছে আমার কাছে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যান্সার। সো এই ধরনের দুইটা অপশন যদি খুব ক্লোজ থাকে তো ওই সময় একটু চ্যালেঞ্জ আসে, সো টু বি কেয়ারফুল এই জায়গাটার ক্ষেত্রে আর কি। এবার আসো 6 এর পরে আসতেছে আমাদের কাছে 7 নম্বর ম্যাথ। এই ম্যাথটা একটু খেয়াল করে দেখো। 0.5 গ্রাম ভরের একটি জৈব যৌগ তাকে দহন করা হয়েছে, করার পরে 0.9 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং 0.3 গ্রাম H2O উৎপন্ন হয়েছে আর কি। এতে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? আচ্ছা, তো এই অক্সিজেনটা তাহলে আসে কোথায়, আসে হচ্ছে এই জৈব যৌগটার মধ্যে অক্সিজেনটা আছে। তাহলে ধরে নিলাম আমার কাছে জৈব যৌগ যেটা আছে সেখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে। তুমি চিন্তা করতে পারো, ধরুন এক্স, এটা আছে ওয়াই, এটা ধরলাম যে জেড, কিছু একটা অনুপাতে তো অবশ্যই আছে আর কি, অনুপাতটা আমার কাছে ম্যাটার না। এখানে আমি যখন অক্সিজেন দিয়ে বিক্রিয়া দিচ্ছি, দহন বিক্রিয়া করছি যেহেতু, তাহলে এখান থেকে তৈরি হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এখান থেকে তৈরি হবে হচ্ছে পানি।
আর এখান থেকে প্রচুর পরিমাণে তাপ পাওয়া যাবে আর কি। এইটা তো নেট রিঅ্যাকশন, আমি সমতা করিনি। হ্যাঁ, আচ্ছা এবার তাহলে একটু আসো ব্যাপারটার মধ্যে। আমাকে কিন্তু বলছে যে জাস্ট অক্সিজেনের শতকরা পরিমাণ বের করতে বলছে আর কি। এখানে কিন্তু শতকরা সংযুতি কত মানে রেশিওটা কত আছে এটা কিন্তু বের করতে বলেনি। তাহলে আমি কীভাবে বের করতে পারি? আমার টার্গেটটা হচ্ছে এরকম, আমি বের করতে পারবো হচ্ছে যে অক্সিজেনের পরিমাণটা সমান হচ্ছে টোটালটার পরিমাণ, টোটালটার যে পরিমাণটা আছে এইটা, টোটালটার যে পরিমাণ এইটা মাইনাস করে দিব হচ্ছে কার্বনের পরিমাণ কতটুকু এবং হাইড্রোজেনের পরিমাণ কতটুকু আর কি। তার মানে ডাব্লিউ অফ কার্বন প্লাস ডাব্লিউ অফ হাইড্রোজেন আমি এভাবে বের করে তারপর আমি এখান থেকে ডাব্লিউ অফ অক্সিজেন বের করতে পারবো আর কি। সে দেন ওই অক্সিজেনের পরিমাণটাকে আমি আসলে শতকরায় নিয়ে যেতে পারবো। ব্যাপার হচ্ছে এরকম স্টাডি যেটা। তো চলো একটু দেখে আসি কী হয়। এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা আছে এখানে তো কার্বনও আছে, তাহলে এই কার্বনের মোল ফ্র্যাকশন কত, মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন কত আর কি। হ্যাঁ, মোল ভগ্নাংশ যদি হিসাব করতে চাই তাহলে কীভাবে বের করতে পারি? এদিকে হইলো 12 ডিভাইড বাই হলো 44, তাই না, এটা পরিমাণটার মধ্যে। তাহলে এটাকে ভাগ করলে তাহলে কত হয়? আচ্ছা যেহেতু তোমাকে ক্যালকুলেটর ছাড়া হিসাব করতে হবে, একটু হয়তো টাইম লাগবে, তো চলো আমরা করি। সো যদি আমি এটাতে নেই তাহলে কত আসতেছে এরকম। তাহলে এখানে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি এই 44কে তাহলে কিন্তু বেশি হয়ে যাবে মনে হয়, কারণ 3 4 তো 12 মানে হচ্ছে 120, বাট এখানে এক্সট্রা করে 4 আছে তাহলে আরও বেশি হয়ে গেল। তার মানে এখানে 3 দিয়ে যাবে না, যাবে কত আসলে 2 দিয়ে। তাই 2 দিয়ে দেওয়ার পরে তাহলে কত আসবে? এখানে আসবে হচ্ছে 88 আসবে আর কি। তার মানে এখান থেকে এখনও স্টিল বাদ থাকতেছে কত? 32, তাই না, যদি আমি এই দুটো থেকে হিসাব নিকাশ করে বলি আর কি। তাহলে এবার যদি আমি আরেকটা জিরো এখানে যদি দিয়ে দিই তাহলে তখন কি হলো? এবার যদি আমি এটাকে ক্যালকুলেশন করতে যাই, আবার 8 দিয়ে করতে পারবো না, কারণ 4 8 যে 32, তাও দেখো এখানে 4 কিন্তু বেশি আছে, অর্থাৎ এটা কিন্তু পার করে ফেলবে আর কি। তার মানে কি, আমি 7 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে, তাহলে 7 দিয়ে মাল্টিপ্লাই করলাম, করার পরে গেলে আমি এর থেকে আসলে কম পরিমাণে থাকবে আর কি, তাই না? আচ্ছা, তো আমি আর পরের দিকে না যাই, মোল ফ্র্যাকশনে আমার আসলে দুইটা সংখ্যা হলে আই গেস মিলে যাওয়ার কথা, তো মিলে যায় আর কি। তো 0.27 আসতেছে এই কার্বনের মোল ফ্র্যাকশনটা আর কি, ঠিক আছে? আচ্ছা, ঠিক সেরকমভাবে আমি যদি কার্বনের পরিমাণটা বের করতে চাই তাহলে ডাব্লিউ অফ কার্বন এটা তাহলে কত আছে? কার্বন ডাইঅক্সাইডের 0.9 গ্রামের ভিতরে এই ফ্র্যাকশনটা চিন্তা করতেছি না। নর্মালি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে এই মোল ফ্র্যাকশনে থাকে হচ্ছে কার্বন, বাট আমার কাছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আছে কত? 0.9। তাহলে আমি কি হিসাব করতে পারি? 0.9 ইন্টু 0.27, এই গ্রাম পরিমাণটা হলো কিসের পরিমাণ? জাস্ট কার্বনের পরিমাণ, বি কেয়ারফুল। আচ্ছা, তাহলে কার্বনের পরিমাণটার মধ্যে যাবো, তাহলে কি আমরা হিসাব করতে হবে? তাহলে 7 9 63, 63 থেকে আসলো 3, তাহলে হচ্ছে 9 2 18 আর 6 24, তাহলে এরকম সাথে হচ্ছে 3 ঘরে আগে একটা আসবে হচ্ছে দশমিক। তাহলে এইটা হলো আমার কাছে ডাব্লিউ অফ কার্বন বের হয়েছে। এবার বের করতে হবে কত? ডাব্লিউ অফ হাইড্রোজেন। তাহলে বের করতে হবে হচ্ছে ডাব্লিউ অফ হাইড্রোজেন। সিমিলার উপায়, তাহলে হচ্ছে আবার মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ হচ্ছে কার জন্য বের করবো? হচ্ছে হাইড্রোজেনের জন্য। তাহলে 2 ডিভাইড বাই হচ্ছে 18, কেন? কারণ 2 হচ্ছে ওর ভর, দুইটা হাইড্রোজেনের ভর, 18 হচ্ছে পানির ভর। দিলে তাহলে কত আসবে? ধরো আমি এখানে একটা দশমিক নিলাম, তাহলে এখানে আসলো 0, তাহলে 1 দিছি, আবার দেখো যে সেম 2 আসতেছে, তার মানে 1 1 করে চলতে থাকতেছে আর কি। তাহলে এটা হলো আমাদের কাছে কি হাইড্রোজেনের মোল ফ্র্যাকশন। এখানে মোল ফ্র্যাকশনের ক্ষেত্রে তো ইউনিট নেই। আচ্ছা, এবার যদি যাই তাহলে ডাব্লিউ অফ হাইড্রোজেন কত হবে? আমার কাছে দেওয়া আছে কত? 0.3-তে, তাহলে 0.3 ইন্টু 0.11, এই পরিমাণটা আমাদের কাছে হচ্ছে হাইড্রোজেন আসছে আর কি। যদি মাল্টিপ্লাই করে দেয় তাহলে কি আসবে? 0.033 এই গ্রাম আসতেছে হাইড্রোজেনটা আর কি। তাহলে আমি এখন হাইড্রোজেনটা জানি, কার্বনটা জানি আর কি, মানে ওদের পরিমাণটা জানি। তাহলে এবার চলো, তাহলে 0.5 মাইনাস যোগ করে দিই দুটাকে, কত আসবে? 243 প্লাস আসবে কত? 0.033 এরকম। তাহলে এবার চলো হিসাব নিকাশ করি। তাহলে 0.5 দুটোকে যোগ করে দাও, তাহলে 3 3 হলো 6, তারপরে হচ্ছে এদিকে আসলো 7, এদিকে আসলো হচ্ছে হ্যাঁ এদিকে আসলো হচ্ছে 2, তার মানে হচ্ছে এরকম। যদি বিয়োগ করতে যদি যাই তাহলে তখন কি হলো? আমি এখানে আর দুটো জিরো নিয়ে নেই, সমস্যা তো নাই, নিলাম। তাহলে এদিকে কত আসবে? এখান থেকে এটা আসলে হচ্ছে 4, এখান থেকে এটা আসলে হচ্ছে 2। কেন 2? কারণ হচ্ছে এখানে এক হাতে ছিল তাই। আচ্ছা, আর এক হাতে যখন থাকলো এখানে, তখন থাকলো কত? 0.2। তাহলে এইটা থাকলো হচ্ছে আমাদের কাছে অক্সিজেনের যে পরিমাণটা সেইটা, বাট আমাকে চাইছে কোথাও ওইটা শতকরা পরিমাণটা কত। তাহলে এবার উপায়টা কত? তাহলে পার্সেন্টেজ অফ অক্সিজেন যদি হিসাব নিকাশ করতে যাই, ওর পরিমাণ ছিল 0.224 ডিভাইডেড বাই 0.5।
এবার তুমি ক্যালকুলেশন করো, তুমি এখান থেকে যদি নিচে দাও তাহলে লিখতে পারো হচ্ছে 1000, এদিকে যদি উপরে দাও লিখতে পারো হচ্ছে 10, আর পার্সেন্টেজ মানে তো 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিছি, তাহলে এরকম করে দিলাম, এই যে কাটছি, এই যে কাটছি। এবার এইটাকে তুমি পার্সেন্টেজ করো, তাহলেই হয়েছে আর কি। তাহলে 5 দিয়েটাকে করলে কত হয় 4, তাহলে আবার থাকলে 24, তাহলে আবার থাকতেছে 44, তাহলে 44 পয়েন্ট সামথিং। সো 44 পয়েন্ট সামথিং, তাহলে কোনটা অ্যান্সার হইতেছে? হ্যাঁ, তাহলে এক নাম্বারটা হচ্ছে উত্তর 44 পয়েন্ট সামথিং। সো এটা আসলে অনেক বড় একটা ম্যাথ। সো তোমার কাছে যদি রিটেনেও আসতে পারে এই জিনিসগুলো, তো এগুলো আসলে একটু ঠান্ডা মাথা শুরু করবা, দেখবা হবে আর কি। তবে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত একটু যাওয়ার মতো মেন্টালিটিটুকু রাখবা, তাহলে দেখবা যে পারবা এরকম। এবার চলো 8 নাম্বারটা। আর্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড এর পানির শতকরা পরিমাণ কত? এই যে পানি যেটা আছে, তো পানির ভর কত? পানির ভর হচ্ছে 18 দুগুণ হলে 36 হবে আর কি, গেল। তাহলে আমার কিন্তু পানির শতকরা পরিমাণ বলতেছে, পানির শতকরা পরিমাণ এইটা, এটা গেল পানির পরিমাণটা উপরে, আর নিচে থাকবে হচ্ছে কি এই দুইটা টোটাল ম্যাস, তাই না? তাহলে দেখতেছি এখানে আমরা, তাহলে 36 থাকবে হচ্ছে পানির জন্য। এখন ক্যালসিয়ামের জন্য কত? ক্যালসিয়াম হচ্ছে 40, তারপরে আমাদের কাছে এই ক্লোরিনের জন্য কত? 35.5, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 71, তাই তো? তাহলে হচ্ছে এটা 71। এবার তুমি তাহলে হিসাবের মধ্যে আসো, 36 ডিভাইডেড বাই সবগুলো সহজ যোগ করি, 6 আর 1 হচ্ছে 7, এদিকে লিখতে পারি 7 আর 3 10, 10 আর 4 হচ্ছে 14, তাহলে হচ্ছে 147। এখান থেকে একটু হিসাবে যাইতে হবে আমাদের কাছে, তাহলে যদি একটা পয়েন্ট নিয়ে নেই তাহলে এখানে যাবে হচ্ছে 0, তাহলে এটা কত? আমরা এটাকে কিন্তু 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো, তাহলে হচ্ছে 2 এরকম। তাহলে 2 এর সাথে মিলায় আমি কিন্তু অন্যদিকে যাইতেছি না এই পর্যায়ে, কারণ এটা যদিও পার্সেন্টেজ মানে হচ্ছে 100 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে, পার্সেন্টেজ মানে হচ্ছে 100 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। তাহলে আমি বুঝতে পারতেছি যে 2 এর আশেপাশে এরকম কিছু থাকবে, মানে পয়েন্টের পরে আর 2 ঘর পর্যন্ত কিছু একটা যাবে কি, মানে 220 সামথিং এরকম কিছু একটা আসার কথা। তো যদি ওটা মিলাইতে যাই তাহলে দেখতে পারতেছি মনে হয় যে এই জায়গাটা অবশ্যই না, এইটা না, এইটা না, তার মানে কোনটা হইতে পারে অ্যান্সারটা? অ্যান্সারটা হচ্ছে এরকম। সো কাইন্ড অফ আমরা যেখান থেকে গিয়ে আসলে সলভ করতে যাই, সো ওই জায়গাটা মিলাই এখানে সলভ করার চেষ্টা করা হয়েছে আর কি, খেয়াল করে একটু ভালো করে, ঠিক আছে? আচ্ছা, এটা বাকিটা তুমি ক্যালকুলেটরে মিলালেও অবশ্যই আসবে, বাট এই পর্যন্ত এসে তুমি একটা সিদ্ধান্ত নিতে পারবা আর কি, এই ব্যাপারটা। এবার আসতেছি 9 নম্বরটার ক্ষেত্রে। 75% বিশুদ্ধ 2 কেজি চুনাপাথরকে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে প্রমাণ উষ্ণতা মানে তাপমাত্রা ও চাপে কত লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে আর কি। আচ্ছা, আমরা এটা জানি ক্যালসিয়াম কার্বনেটকে যখন আমরা হিট দেই তখন ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় আর কি। আচ্ছা, সো এটার ক্ষেত্রে ক্যালসিয়ামের ভর হচ্ছে 40, কার্বনের ভর হচ্ছে 12, এটার ভর হচ্ছে 348। তো সব কিছু যোগ করলে কত আসতেছে? আসতেছে হচ্ছে 100, তাই না? তো 100 গ্রাম থেকে আমরা এটাতে পাই কত লিটার? যেহেতু বলছে 1 মোল, তাহলে 22.4 লিটার, এটা আমরা জানি, এটা নর্মালি জানি আর কি, তাই তো? এবার বলছে কত? 75% বিশুদ্ধ 2 কেজি চুনাপাথর বলছে আর কি। আচ্ছা, তাহলে 2 কেজি যেটা বলা হলো এই জায়গাটায়, এটার মধ্যে কিন্তু আসলে ব্যাপারটা কি না, পুরোটাই কিন্তু আসলে বিশুদ্ধ না, তাই না? 75% বিশুদ্ধের কথা বলছে আর কি। তাহলে 75% তাহলে কী করতে হবে? তাহলে 0.75 ইন্টু 2, তাই না? তো 2 হচ্ছে কেজিতে আছে, এটাকে আমি গ্রামে নিতেছি, তাহলে গ্রামে নিলে এরকম থাকতেছে। তো এটা হচ্ছে আমাদের কাছে এইটার পরিমাণটা, তাহলে এটা পরিমাণটা তাহলে কত হবে? পরিমাণটা হবে হচ্ছে, আমি যদি এটাকে তুলে নিই তাহলে এটা কত আসতেছে এরকম লিখতে পারতেছি মনে হয়, তাই না? আচ্ছা, তাহলে তখন কি করা যায়? জিরোগুলো যদি কেটে দিই, একটু হিসাব নিকাশ করতে ঝামেলা হয়, তাই তাহলে এটাকে কত হলো 10⁻³ ইন্টু 10⁻², এরকম। এবার তুমি হিসাবের মধ্যে আসো, তাহলে এইটা থাকতেছে আমাদের কাছে কত? 150, মানে হচ্ছে 150, তাই তো? আচ্ছা, এবার যদি আমরা একটু হিসেবে যাই, এটাতে আসতেছে কত? এরকম 1, তাহলে 1 মানে হচ্ছে 1500, তাহলে 1500 গ্রাম, এইটা হচ্ছে আমাদের কাছে এই চুনাপাথরটার পরিমাণ। তাহলে এবার চলো আমরা ক্যালকুলেশন করে আসি একটু আর কি। 1000 গ্রাম থেকে আমরা পাই হচ্ছে 22.4 লিটার, তাহলে আমি এবার 1500 গ্রাম থেকে তাহলে কতটুকু পাবো আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে 22.4 ইন্টু 1500 ডিভাইড বাই হচ্ছে 100, তাহলে আমি যদি ক্যালকুলেশন করে কাইটা দিই তাহলে তখন কি আসতেছে? 15 দিয়ে গুণ করতে হবে আর কি এটাতে, তাই তো? তাহলে 15 দিয়ে গুণ করাটা একটা আমাদের জন্য চ্যালেঞ্জ। তাহলে কত আসবে? ধরো 20 হিসাব করে নিতেছি, তাহলে 20 ইন্টু 15, কারণ অ্যাপ্রক্সিমেট করতে চাইতেছে আর কি। তাহলে কত আসবে? তাহলে 300-র মতো আসবে আর কি, এরকম টাইপের। তাহলে
অ্যাপ্রক্সিমেটলি এটাতে কতর দিকে যাওয়া উচিত সেই উত্তরটা মনে হয় এখানে নাই, ইফ আই এম নট রং, সেই উত্তরটা এখানে থাকার কথা না, তাই না? আমরা যদি একটু মিলাই করি তাহলে কিন্তু মিলাতে পারবো মনে হয়। চলো তাহলে কত থাকতেছে এখানে 22.4 ইন্টু এত, তাহলে এই জায়গায় যদি আমরা নিই এরকম 22.4 ইন্টু হচ্ছে 15 ডিভাইড বাই দিলাম হচ্ছে 10, সমস্যা নাই। এবার আমি এটাকে কাটলাম, এদিকে দিলাম হচ্ছে 2, এটাকে দিলাম হচ্ছে 3, তাহলে এবার মিলাই দেখি পারি কিনা আর কি এরকম। তাহলে এটাকে কাটতে পারবো, কাটলে হচ্ছে 11 2 এরকম। তো এবার যদি মাল্টিপ্লাই করি তাহলে কত 3 দুগুণে 6, তারপরে হচ্ছে এদিকে হইলো 3, এদিকে হইলো 3, তাই তো? তাহলে হচ্ছে 336 আসতেছে, বাট আমাদের কাছে এই জিনিসটা কিন্তু এখানে নাই অ্যান্সারটার মধ্যে। তাহলে কোনটা অ্যান্সার হবে? তাহলে ডি নাম্বারটা আর কি, ঠিক আছে? তো কেন এই জিনিসটা করতে গেলাম, কারণ হচ্ছে যে এই জায়গা থেকে আমার কাছে মনে হইতেছে যে আমি কনফিউশনে পড়ে যাইতেছি যে 268 হয় কিনা, তো তখন আসলে ফার্দার প্রসেস একটু যাইতে হবে আর কি এরকম। ওকে, এবার তাহলে চলো 10 নম্বরটার মধ্যে আমরা একটু যাই। এসটিপিতে 159 গ্রাম কপার সালফাইড, কিউপ্রিক সালফাইড যেটাকে বলতেছি, পোড়াইলে কতটি সালফার ডাইঅক্সাইডের অণু উৎপন্ন হয়? তো আগে একটু বিক্রিয়া লিখে নেওয়া ভালো। সো এইখানকার সাথে যদি আমি দেই তখন কি উৎপন্ন হয়? কিউপ্রিক অক্সাইড প্লাস সালফার ডাইঅক্সাইড। আচ্ছা, এবার তাহলে এর 1 মোল থেকে আমার এটা তৈরি হয়েছে আর কি। তাহলে আমাকে কিন্তু খুবই সহজ হিসাব নিকাশটা যদিও, তাহলে আগে হচ্ছে এইটার আণবিক ভরটা বের করা লাগবে। তাহলে ভরটা কত? এইটার একটার জন্য হইল 63.5, তাহলে এটাতে আছে হচ্ছে 2টা, তো এর সাথে আবার যোগ করে দিতে হবে হচ্ছে সালফারেটটাকে। সালফারেটটা কত আবার? সালফারেটটা আবার হচ্ছে 32, ঠিক আছে? আমি এটাকে আগে করে নিই, তাহলে কত হবে? 6 দুগুণে 12, তাহলে হচ্ছে 127 মনে হয় আর কি। 3 দুগুণে 6, 7.5, ঠিক আছে আর কি। তো এবার যদি যোগ করে দিই তাহলে কত আসতেছে এখানে? তাহলে 9, তারপরে আসলো 3 2 5, তারপরে এদিকে আসতেছে হচ্ছে কত? 1, তাই তো? সালফারের ভর হচ্ছে 32, 6 দুগুণে 12, 3 দুগুণে এত, ঠিক আছে আই গেস। তাহলে এত গ্রাম থেকে আমি কতটুকু পাবো আর কি? আচ্ছা, এবার আমাকে লাগছে কতটুকু সালফার ডাইঅক্সাইড অণু পাওয়া যাবে। তাহলে এইটার থেকে আমি পাই হচ্ছে এত, এইটার পরিমাণটা কিন্তু অলরেডি দিয়ে দেওয়া আছে, তার মানে আমি ডিরেক্ট এর পরিমাণটা এখানে ইউজ করতে পারলেই এখানে হয়ে যায়। তাহলে আমি এখানে লিখতেই পারি এরকম চাইলে যে 1 মোল, বা এটা না লিখে এরকম লিখতে পারি 159 গ্রাম কিউপ্রিক সালফাইড, এখান থেকে আমি পাই হচ্ছে কত? 1 মোল সালফার ডাইঅক্সাইড, অর্থাৎ 6.02 ইন্টু 10⁻23, এইটা যেটা কিনা 1 মোলে যতটুকু মোল অ্যামাউন্ট থাকে পরিমাণটা সেইটা আর কি। তাহলে কোনটা হবে অ্যান্সারটা? অ্যান্সারটা হচ্ছে তাহলে 1 নাম্বারটাই অ্যান্সারটা আর কি, রাইট? কারণ কি এটা কোনো চেঞ্জ হয়নি এই জায়গাটায়। আচ্ছা, এবার তাহলে পরের দিকে একটু মুভ করি, চলো 11 নম্বরটার ক্ষেত্রে 6 গ্রাম কার্বনকে বাতাসে সম্পূর্ণরূপে দহন করতে কতগুলো অক্সিজেনের প্রয়োজন পড়বে আর কি। অক্সিজেন অণুর কথা বলছে, বি কেয়ারফুল। সো কার্বনের সাথে দিলাম হচ্ছে অক্সিজেনের বিক্রিয়া, দিলাম তৈরি করলাম কার্বন ডাই অক্সাইড। সো এইখানে দেখতেছি এটার ভর কত? 12 গ্রাম। এখানে লাগতেছে হচ্ছে অক্সিজেন, লাগতেছে কত? 1 মোল। 1 মোল মানে কত আবার? 1 মোল মানে হচ্ছে ওই এন এর সংখ্যক যে অণুটা হয় সেইটা গেল। তাহলে এবার দেখি 12 গ্রামে লাগে হচ্ছে 6.02 ইন্টু 10⁻23, তাহলে 6 গ্রামে তাহলে লাগে কতটুকু, তাই না? তাহলে হচ্ছে 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 6 ডিভাইড বাই হচ্ছে 12, তাহলে এটাকে কাটলে থাকতেছে হচ্ছে 2, এটাকে কাটলে কত থাকবে? 3.01 ইন্টু 10⁻23। সো এগুলো আসলে এক্স্যাক্টলি মিলে যাচ্ছে মনে হয়, হ্যাঁ। তাহলে হচ্ছে এটা কত? 1 নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, ওকে, এবার যাই পরের দিকে। 12 পর 11 পরে আসতেছে 12। এখানে একটু খেয়াল করা ভালো, কি বলছে যে লিথিয়াম হাইড্রোজেন কার্বনেটকে তাপ দিলে লিথিয়াম অক্সাইড পাওয়া যায়, কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় এবং হচ্ছে পানি গঠন করে। এবার এই নির্দিষ্ট একটা মোল অ্যামাউন্টকে তাপ দিলে কত মোল পানি গঠিত হয় আর কি। তো চলো আগে বিক্রিয়াটা একটু লিখে ফেলা ভালো। সো লিথিয়াম হাইড্রোজেন কার্বনেট, এইটাকে একটু হিট দেওয়া হয়েছে, হিট দিলে কত কি উৎপন্ন হয়? লিথিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি উৎপন্ন হয় আর কি। সো এটাকে ব্যালেন্স করাটা জরুরি, কারণ লিথিয়াম এখানে আছে 2টা, এখানে আছে হচ্ছে 1টা। সো ব্যালেন্স করে দিলাম, লিথিয়াম মিলছে। এবার হাইড্রোজেন দেখতেছি এখানে 2টা, এখানেও আবার 2টা। সো ঠিক আছে। এবার কার্বন দেখতেছি হচ্ছে কার্বনের 2টা, বাট কার্বন এখানে হচ্ছে 1টা, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিছি। এবার দেখি অক্সিজেনের কি অবস্থা। তাহলে 3 দুগুণে 6, এখানে হলো 1টা, এদিকে 4টা, এদিকে 1টা, তার মানে অক্সিজেন মিলছে, তার মানে ব্যালেন্স ডান। এবার কি বলছে?
যে অক্সিজেনের পরিমাণ মানে H2O এর পরিমাণ বলছে, তাই না? তাহলে কি বলতে পারি এখান থেকে 2 মোল লিথিয়াম হাইড্রোজেন কার্বনেট থেকে আমি পাই হচ্ছে 1 মোল অ্যামাউন্টের পানি পাই। বাট আমাকে বলছে কত 0.5। সো 0.5টাকে আমি চাইলে টেকনিক্যালি একটু হাফ করে নিয়েও লিখতে পারি, তাই আমার জন্য হয়তো ক্যালকুলেশন করতে সুবিধা হবে। দিলাম, তাহলে তখন কি আসবে 1 ইন্টু 1/2 ইন্টু ডিভাইড বাই হচ্ছে 2 আর কি, এরকম। তাহলে এত মোল পানি, তাহলে কত 1/4 এত মোল পানি। তো 1/4 মানে আবার কত 1/4 মানে হচ্ছে 0.25। 0.25 কোনটা আছে অ্যান্সারটা, তাহলে 0.25 আছে হচ্ছে এটা। সো 0.25 এত মোল পানি, তার অ্যান্সার হইতেছে 1 নাম্বারটা আর কি। ওকে, এবার আসো 13 নাম্বারটার মধ্যে বলতেছে কি ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজন করলে কার্বন ডাইঅক্সাইডের ভর কত আর কি। আচ্ছা, তো আমি এটা একটু আগেও করে আসছিলাম, এখান থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় আর কি। সো আমরা যদি চিন্তা করে আসছিলাম, যেহেতু এটা 100 গ্রাম থেকে পাওয়া যাচ্ছে এর 1 মোল, 1 মোল মানে হচ্ছে কত 44 গ্রাম, বাট আমাকে দিয়ে বলছে কত 50, তাহলে এটা হবে কত 50 গ্রামে, তাহলে কত হবে আর কি, তাহলে 44 ইন্টু 50 ডিভাইড বাই হচ্ছে এরকম। তো কাটলে কত আসবে, কাটলে আসবে 2, তো এটাতে গেলে কত আসবে তাহলে 22, তাহলে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড। চলো একটু দেখি, একটু মিলাই দেখি। হ্যাঁ, অপশন যেহেতু আছে, সো একটু হিসাব করলেই ভালো আর কি। আর নর্মালি এমনিতে হিসাব করা যায় এটাতে, যে 100 গ্রাম থেকে পাওয়া যায় 44 গ্রাম, সো 50-এ তাহলে কত আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার যাই তাহলে 13-এর পরে 14। 5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট এর সম্পূর্ণ বিয়োজিত হলে প্রমাণ তাপমাত্রা ও চাপে কত মিলিলিটার অক্সিজেন পাওয়া যাবে। আগে রিঅ্যাকশন লেখা দরকার। পটাশিয়াম ক্লোরেটকে যদি আমরা হিট দেই, এখান থেকে উৎপন্ন হয় হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় আর কি। তাহলে এখানে যদি মিলাইতে যাই, এদিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, এটাতে 3 দিয়ে মাল্টিপ্লাই করি, এদিকে হচ্ছে 2 দিয়ে, তাহলে মিলে গেছে আমাদের কাছে। আচ্ছা, এবার হচ্ছে এইটা টোটাল ভরটা বের করা লাগবে আর কি, এগুলো একটু টায়ারসাম কাজ। সো এটার ভর কত 39, এটার ভর কত, এটার ভর হচ্ছে 35.5, 316 কত হয় এদিকে, আবার 316 হচ্ছে 48, তাই না? এই টোটালটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। তো 2 দিয়ে মাল্টিপ্লাই না, সরি, তো 2 দিয়ে পরে দেখবো না আর কি আমরা হিসাব করে। তাহলে এটার আণবিক ভর আগে দেখি কত আসে তাহলে আমাদের কাছে। ভালো কথা, দেখি 48 আছে, এদিকে আছে, তাহলে যোগ করলে কত হইল 7, এদিকে তাহলে হইলো 3 4 7, 7-এর সাথে আমাদেরকে দেবো হচ্ছে 8, এইটা তার সাথে দিলাম হচ্ছে 35.5, আবার যোগ করতে হবে। আবার যদি এদিকে যাই 7 5 12 2 হচ্ছে 1, 8 3 11, আর 1 হচ্ছে 12, তার মানে সেটা কত হইলো, সেটা হইতেছে 122.5, ঠিক আছে? ওকে, এখন এখান থেকে আমার বলছে কত মিলিটার পাওয়া যাবে আর কি। তাহলে এটাকে 2 মোল বলছে এটাকে, তার মানে এর সাথে 2 গুণ করে দিতে হবে আমাদের কাছে। তাহলে 2 ইন্টু 122.5 এত গ্রাম থেকে আমরা অক্সিজেন পাই কত আর কি। অক্সিজেন পাই হচ্ছে 3 ইন্টু 22.4 ইন্টু 10⁻³ ওমা, কেন এটা করলাম, কারণ হচ্ছে যে এটার 1 মোলে থাকে হচ্ছে 22.4 লিটার, সেই লিটারটাকে আমরা মিলিলিটারে কনভার্ট করছি আর কি একবারে, যাতে যেহেতু সে মিলিলিটারে চাইছে প্রশ্নটার মধ্যে আর কি। এবার বলছে কত 5 গ্রামে, তাহলে কত, তাহলে 3 ইন্টু 22.4 ইন্টু 10⁻³ ইন্টু 5 ডিভাইডেড বাই 2 ইন্টু 122.5। সো এবার হিসাব নিকাশের মধ্যে আসো। সো এটা একটু অনেক বড় হিসাব নিকাশে মনে হইতেছে আমাদের কাছে, তাহলে করে দেখি তাহলে কি হয়। এটা হচ্ছে 22.5, এরকম এরকম এরকম। এখন আগে আমরা নিচেরটাকে একটু সহজে মনে করতে পারবো, কত আসবে তাহলে, যে 245 নিচেরটাকে, যেহেতু 144 মানে 244-এর সাথে 0.5 করলে 245 আসছে, তাহলে এইটা আবার গুণ করা যাবে আর কি এখানে, এই যে এইটার সাথে গুণ করা যাবে। কীভাবে গুণ করা যাবে দেখি, 5-এর সাথে আমরা যদি এরকম করে একটু দূর থেকে করে নিয়ে আসি, আমরা আগে 44 নিলাম, এটাকে 5 দিলাম, পরে না হয় একটা পয়েন্ট আগায় দিব আর কি আমরা। তাহলে কত হইল 0, 2 থাকতেছে হাতে, 5 দুগুণে 10, 2 হাতে থাকতেছে আবার 1, তাহলে হচ্ছে 5 দুগুণে হচ্ছে 10, তাই তো? আচ্ছা,
তার মানে ঠিকঠাক নাই না, ওকে সমস্যা নেই। তাহলে কত থাকতেছে এখানে 4 5 20, হাতে থাকতেছে 2, তাই না? তাহলে 5 দুগুণে 10 আর 2 হচ্ছে 12, হাতে থাকতেছে 1, তাহলে 5 দুগুণে 10 আর 1 হচ্ছে 11। ঠিক আছে এবার আচ্ছা, তাহলে এইটা হলো আমাদের কাছে এইটা গুণ করার পরে। তো এবার যদি আমরা আরেকটা কাজ করি কি, এখানে আবার 3 দিয়ে গুণ করে দিতে হবে আর কি। 3 কিন্তু এখন একটা আছে, তাহলে লিখি একবারে, সব কিছু তাড়াহুড়া করার দরকার নেই। যে 120 কিন্তু না, কারণ সরি এটাতে কিন্তু পয়েন্ট ছিল একটা, যার জন্য এক ঘর একটু আগে আসবে। তাহলে হচ্ছে 112 ইন্টু, তাহলে কত আসতেছে আবার 10 টু দি পাওয়ার 3। এটাকে যদি গুণ করে তাহলে কত আসবে, 3 দুগুণে 6, 3 3 ডিভাইড বাই হচ্ছে 245 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে এবার একটু হিসাবের মধ্যে আসো। সো এইটাকে ভাগ করলে কত আসে, 1 পয়েন্ট সামথিং আসবে আর কি, তাই না? বাট আমাদের কাছে যদি খেয়াল করে দেখো একটু, দুটো অপশন একটু ঝামেলা করে রাখছে, এটাতে 1 আছে, এটাতে 1 আছে, তার মানে আমাদেরকে একটু আরেকটু ভাঙতে হবে জিনিসটাকে। সো এটা একটু বাট চ্যালেঞ্জের দিকে চলে গেল। তাহলে কত হইল, 336 ডিভাইডেড বাই 245। আমি যদি একটু চলে যাই এদিকে, তাহলে কি করতে পারি, 1 দিতে পারি আর কি। তাহলে 1 দেওয়া মানে আবার কত, ধরো 245 বলতেছিলাম, 245, এখান থেকে এটা বিয়োগ করতে হবে আর কি, তাই না? তাহলে বিয়োগ করার সময় তাহলে কত আসে, বিয়োগ করার সময় আসে হচ্ছে এদিকে থাকতেছে 1, এদিকে থাকতেছে হচ্ছে আবার 9 4 13, তাহলে হচ্ছে 9, তার মানে হচ্ছে ঠিক আছে, তাহলে হচ্ছে 91 এর মতো আর কি এরকম। তাহলে এই দিকে যদি আমি আবার একটা দশমিক দিয়ে যদি এরকম দিয়ে দিই, তাহলে এইদিকে আবার কি বলা যেতেছে, এদিকে আমি আবার কি করতে পারি, তখন এইটাকে 2 এর সাথে এটা কত 4 দিয়ে করতে পারি, বা হচ্ছে মনে হয় 3 দিয়ে করতে পারি আর কি এরকম, তাই না? 4 দিয়ে করলে 4 দুগুণে হচ্ছে 8, এদিকে আবার হচ্ছে 4 এর সাথে গুণ করলে 4 4 16, তার মানে হচ্ছে এটা আবার 1000 পার করে ফেলতে পারে আর কি, বা 1000 কাছাকাছি যাবে। তার মানে এটা 3 দিয়ে গুণ করতে পারি আর কি। তাহলে 3 দিয়ে গুণ করলে কত হয়, 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3 5 15, তাহলে 3 4 হচ্ছে 12, 2 হাতে হচ্ছে 3 5 15, হাতে থাকতেছে হচ্ছে 1, 3 4 12 আর 1 হচ্ছে 13, তাহলে হাতে থাকতেছে হচ্ছে 1, তাহলে হচ্ছে 3 দুগুণে 6 আর 1 হচ্ছে 7। ঠিক আছে এবার, তার মানে এটা কিন্তু ওর কাছাকাছি, তার মানে এইখানে যাবে হচ্ছে আমার কাছে 3, যদি আমরা বিয়োগ করে আসি তাহলে কত আসবে, আসবে হচ্ছে 5, এদিকে আসবে হচ্ছে 8, আমার কাছে 1 থাকলো, তাহলে 185। তার মানে হচ্ছে আমি শিওর যে এখানে 1.3, তো ধরে নিলাম 1.3 পর আর 2 থেকে 3 ঘর আসছে, এরকম কিছু একটা তো আসবে। এবার আমার কাছে কিন্তু এই 10 টু দি পাওয়ার 3 ছিল, যখন আমি 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করে ফেলবো তাহলে তখন কত আসবে, ধরলাম 1300 বা সামথিং এরকম কিছু একটা আসার কথা, যেহেতু আমি 1 আর 3 কনফার্ম হয়ে গেছে আর কি। তাহলে এবার আমি দেখি যে 1 আর 3 কনফার্ম হয়ে গেছি, তার মানে বাকি এরকম কিছু একটা আসবে। সো এইটা হচ্ছে আমার কাছে অ্যান্সারটা। সো আমি যদি অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করতে চাই, তাহলে যতক্ষণ পর্যন্ত আমি আসলে ডিটারমাইন করতে পারতেছি না যে আমি আসলে এটা আমাদের কাছে সঠিক অ্যান্সার হবে, তো 1 আসবে, এই জন্য আমি দেখতেছিলাম আসলে এই দুটার মধ্যে যে কোনো একটা। এবার 1 এর পরের সংখ্যাটা কত আসবে, সো ওইটা আসলে ফিক্সড করে নিতে হয়েছে আর কি আগে, এই জন্য। আই গেস তোমাদের কাছে ক্লিয়ার। এবার আসো 15 নাম্বারটার ক্ষেত্রে। এত তাপমাত্রায় এত পরিমাণ একটি গ্যাসকে একই চাপে রেখে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসা হলে এর আয়তন কত হবে আর কি। আচ্ছা, একই চাপ বলছে, তার মানে হচ্ছে চার্লসের সূত্র, তাহলে V1 ডিভাইড বাই T1 সমান V2 ডিভাইড বাই T2। এখন বের করতে বলছে কত, V2 বের করতে বলছে, তাহলে V2 সমান কত, V1 ডিভাইড বাই T1 ইন্টু কত হবে T2। T2 কোনটা, এটা হচ্ছে T2, 273 এখানে যোগ করে দিয়ে দেখো কত আসবে, 280 আসবে, তাই না? আচ্ছা, তাহলে V1 কত ছিল 300 ইন্টু কত হইলো 280, T1 কত ছিল 27, 27 এর সাথে 273 যোগ করে দিয়ে দেখো কত 300, সো ইটস এ গুড নাম্বার। আচ্ছা, তাহলে এটা একটা কাটলাম, তাহলে কত আসলো, তাহলে 280 মিলিলিটার। সো আমরা আমাদের উত্তরটা মনে পেয়ে গেছি, অ্যান্সারটা হচ্ছে এটা। আচ্ছা, এটা গেল 15 পরে আসে এবার 16। 25 ডিগ্রি সেলসিয়াস তাপে, এটা বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপে 1 ATM চাপে 4 লিটার অক্সিজেনকে 0.4 লিটারে পরিণত করতে। আচ্ছা, মানে তাহলে চাপ দেওয়া হয়েছে আর কি, করতে চাপের কত বৃদ্ধি করতে হবে, তাহলে ধরে নিলাম, তাহলে তাপমাত্রা আসলে ফিক্সড ধরে নিচ্ছি এখানে, তাহলে এটা কত, বয়েলের সূত্র P1 V1 সমান P2 V2। এখন চাপ বলছে না, তাহলে বের করতে হবে কত, P2 বের করতে হবে, তাহলে P1 V1 ডিভাইড বাই হচ্ছে V2, তাই তো? আচ্ছা, তাহলে P1 কত 1 ATM, V1 কত 4 লিটার, পরেরটা কত বলছে 0.8 নিয়ে যেতে বলছে আর কি। গ্রেট, তাহলে এবার যদি ভাগ করে দিই তাহলে কত আসতেছে, আসতেছে হচ্ছে 0.2,
তো 0.2কে যদি আবার ভাগ করে দিই তাহলে কি আসবে, উপরে গেল 10, তাহলে কত আসবে 5, তাহলে P2 হবে হচ্ছে 5। তাহলে আমাদের কাছে বলছে কি কত বৃদ্ধি করতে হবে, তাহলে আগে ছিল হচ্ছে 1 ATM, তাহলে বৃদ্ধি করতে হবে কত 4, তাহলে গিয়ে 5-এ পৌঁছাবে আর কি। তাহলে অ্যান্সারটা হবে কত 4 ATM এরকম। আচ্ছা, ও এখানে তো লিখে রাখি, ঝামেলা হতে পারে। তাহলে চাপের বৃদ্ধি কত, তাহলে চাপের বৃদ্ধি কত 5 - 1 করে 4 ATM আর কি। ওকে, আচ্ছা এবার তাহলে এদিকে আসে 16-র পরে 17 নাম্বারটা, প্রমাণ তাপমাত্রা ও 1 বায়ুমণ্ডলীয় চাপে 4 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত আর কি। আচ্ছা, তাহলে এটা তো আমাদের ওই নর্মাল জিনিসই আবার হইলো, এন সমান যেটা জানি W/m ভি ডিভাইডেড বাই হচ্ছে 22.4। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা ভিতে যাই তাহলে কত হবে, ডাব্লুর মানটা কত 4, এম এর মানটা কত 32 × 22.4, তাহলে এটা গেল হচ্ছে 8, তাহলে 22.4 ডিভাইড বাই হলো 8, তাহলে কত হবে 8 × 2 = 16, তাহলে 2 পয়েন্ট সামথিং আর কি। তাহলে 2 পয়েন্ট সামথিং এ যদি অ্যান্সারের দিকে যাই তাহলে কোনটা হবে অ্যান্সারটা, এই 2.8 যেটা সেটা, তাহলে 2.8 লিটারের দিকেই যাবে, কারণ এটা আমরা লিটার ইউনিটে নিয়েছিলাম আর কি। ঠিক আছে, আচ্ছা এবার যাই হচ্ছে 18 নম্বরটা। 18 নম্বরে কি বলছে এসে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 বায়ুমণ্ডলীয় চাপে 1 কিলোগ্রাম জলীয় বাষ্পের আয়তন কত। আচ্ছা, জলীয় বাষ্প বলতে কোনটা বোঝাইছে, আসলে পানির কথাই বলতেছে। এখন এর আয়তন বের করতে বলছে, আমরা যদি এটাকে এই ফর্মুলায় যাই যে পিভি সমান হচ্ছে এনআরটি, এখান থেকে যদি যাই তাহলে আমাকে বের করতে বলছে কত, ভি বের করতে বলছে, তাহলে এনআরটি ডিভাইড বাই ধরলাম হচ্ছে পি। আচ্ছা, তাহলে এন এর মান কত, এখানে এর মান হচ্ছে W/m, ডাব্লু কত W/m, আর এর মান হচ্ছে 0.0821 ইন্টু টি এর মান কত, টি এর মান হচ্ছে 373 ডিভাইডেড বাই পি এর মান কত, পি এর মান হচ্ছে 1। আচ্ছা, তাহলে এবার আমি ডাব্লুর মানটা বসাচ্ছি হচ্ছে কত 1000, 1000 কেন বসাচ্ছি, কারণ কিলোগ্রামে বলছে আর কি। তারপরে এম এর মানটা কত, এম এর মানটা হচ্ছে 18, এখানে হইলো 0.082, আর এদিকে কত আসলো 373। সো এটাকে ক্যালকুলেট করা আসলে একটু চ্যালেঞ্জ, তো চলো দেখি কি করা যায়। এটাকে যদি গুণ করে তাহলে কত আসবে, এখানে ধরলাম 82 আসবে আর কি, তাই তো। তার সাথে কত আসবে 373 ডিভাইড বাই আসবে হচ্ছে 18। আচ্ছা, তাহলে তো এবার তো হইলোই মোটামুটি, আমরা একটু কিছু তো যাইতে পারবো। এখন আসি 18 দিকে যদি কাটতে যখন যাব তখন তাহলে কত হয়, কারণ 4 এটা যদি 20 হইতো তাহলে কত হইতো 4 হইতো আর কি, তাই না। তাহলে 4-এর থেকে একটু বেশি আসবে আর কি। তো ধরে নিলাম এটা হচ্ছে 4-এর থেকে একটু বেশি, ধরো 4.2 বা সামথিং এরকম কিছু একটা। তাহলে কত আসবে, তাহলে 3×4 হচ্ছে 12, আমরা যদি এখান থেকে একটু হিসাব করি 373-এর সাথে ধরুন 4 ধরে নিয়ে হিসাব করতেছি, তাহলে 3×4 হচ্ছে 12, তাহলে 3×4 = 28, আর থাকলো 1, তাহলে দিলাম 9, 2, তো 3×4 = 12, আর 1 দিলাম 13। সো এরকম এর তুলনায় একটু বেশি, তার মানে হচ্ছে 1300 উপরে যাবে হচ্ছে অ্যান্সারটা আর কি। তার মানে 1200 হইতেছে না, এটা শিওর, রাইট, বা এগুলো হচ্ছে না, এটা শিওর। তাহলে কোন দিকে যাইতে পারবো হচ্ছে, তাহলে অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশনে গিয়ে আসলে এখানে থেকে যাইতেছে আর কি। ঠিক আছে, আচ্ছা ও 3×4 = 12, আর হাতে দেখতেছে আমার কাছে 2, তাই না। আমি একটু হিসাব করতে পারি মনে হয়, 3×4 = 12, হাতে থাকতেছে হচ্ছে 1, তাহলে 3×4 = 28, 28-এর সাথে আমি হচ্ছে 1 যোগ করতে তাহলে 29, হাতে থাকতেছে 2, ও আচ্ছা এটা হচ্ছে 14। আচ্ছা, তাহলে আরও কনফার্ম হয়ে গেছি আমরা, তাই না। আচ্ছা, সো আমরা ক্লিয়ার হয়ে গেছি আই গেস যে কী করতে হবে। আমাদেরকে দেখতে হবে কি অপশন ক্যান্সেল আউট করাটাও কিন্তু আমাদের কাছে এই ভর্তি পরীক্ষার কিছু প্রশ্নের মধ্যে একটা ট্রিক্সের সাথেই মিলাতে পারো। সো বি কেয়ারফুল আর কি একটা জায়গায়। 19 নম্বরে আমরা একটু যাই যদি। আচ্ছা, অনেকক্ষণ পরে আমরা মনে হয় একটু স্বস্তি পাইছি, কারণ তখন থেকে শুধুমাত্র আমরা সলভ করতেছিলাম। গতিতত্ত্বের স্বীকার্য অনুসারে নিচের কোনটি সঠিক। গ্যাসের গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক, তার মানে হচ্ছে ই সমানুপাতিক যে টি, এইটা তার মানে রাইট, সমস্যা নেই। তারপর গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ ঘটে না, আকর্ষণ না, ওরা হচ্ছে বিকর্ষণ করতেছে আর কি, বিকর্ষণ করে করে দূরে সরে যায়, তাই না। তারপরে কি হয়, তার মানে এইটা রাইট না আর কি। তাহলে গ্যাসের অণুসমূহের মধ্যে কি ঘটে, সংঘর্ষ ঘটে আর কি, তার মানে এটা রাইট। তাহলে কোনটা অ্যান্সার, এটা। ওকে, এবার যদি যাই 20 নাম্বারটার ক্ষেত্রে, ম্যাক্সওয়েল
হ্যাঁ, ম্যাক্সওয়েল বোলসম্যান ডিস্ট্রিবিউশন ল, সেখান থেকে যদি চিন্তা ভাবনা করি তাহলে কী বলতেছে, সর্বাধিক সম্ভাব্য গতি হলো সমস্ত অণুর গতি, ট্রু। তারপর কি বলছে, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সর্বাধিক সম্ভাব্য গতি হ্রাস পায় না। আমরা যতগুলো গতি পড়ছিলাম, সি আরএমএস, সি এভারেজ, সি মোস্ট প্রবাবল ভেলোসিটি, সবগুলো আসলে কি তাপমাত্রা বাড়াইলে বাড়ে, তার মানে আসলে এইটা ফিক্সড না, তার মানে এইটা আসলে অ্যান্সারটা, কারণ এইটা সঠিক নয় আর কি, অন্যদিকে আর গেলাম না। এবার যাই তাহলে হচ্ছে 20-এর পরে আসতেছে কত, 21 নাম্বারটা, কোন এসিডের তীব্রতা সবচেয়ে কম। তাহলে এসিডের তীব্রতা বেশি হয় কখন, যখন কেন্দ্রীয় পরমাণু জারণ মান সবচেয়ে বেশি হয় তখন। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু জারণ মান কত, +7, এখানে কত 3 × 6 আর এখানে হলো 5, এদিকে হইতেছে কত +6, এখানে তাহলে কত হচ্ছে 3 × 6 2 গেল, তাহলে হচ্ছে +4। তাহলে কেন্দ্রীয় পরমাণু জারণ মান এখানে সবচেয়ে কম, যার জারণ মান কম সে সবচেয়ে তীব্রতা কম, আর জারণ মান সবচেয়ে বেশি ওর তীব্রতা কেমন, সবচেয়ে বেশি। তাহলে অ্যান্সার তাহলে কোনটা হবে, ডি নাম্বারটা হবে হচ্ছে অ্যান্সার। এবার চলো, আচ্ছা সালফিউরিক অ্যাসিড কোনটির উপস্থিতিতে ক্ষারক হিসেবে কাজ করবে। আচ্ছা, এই জায়গাটার মধ্যে ব্যাপারটা হলো কি, যদি দুইটা অ্যাসিড কখনো প্রেজেন্ট থাকে তখন একটা যেটা তীব্রতা বেশি ওইখান থেকে আসলে প্রোটন যায়, তাহলে অপর যেটা থাকে ওইটা আসলে একটা ক্ষার হিসেবে কাজ করতে পারে। তো অ্যাকচুয়ালি ওই কেসের মধ্যে যদি চিন্তা করি তাহলে সালফিউরিক অ্যাসিডের তুলনায় তীব্র অ্যাসিড এখানে কে আছে, তো এখানে কত +6, আমরা যদি চিন্তা করি এখানে হলো +7, তো ডেফিনেটলি আসলে অ্যান্সারটা এইটাই, এটা হচ্ছে +5, সো এটা তো কম আছে, এখানেও +5, এটা হচ্ছে +3, সো ওই হিসাবগুলো দেখা যায় ওর তুলনায় যেটা তীব্র অ্যাসিড আছে ওইটা অ্যাসিড হিসেবে কাজ করবে আর ও হচ্ছে ক্ষার হিসেবে কাজ করবে আর কি, ব্যাপারটা হলো এরকম। এবার যদি 23 নাম্বারের ক্ষেত্রে, এটা আসলে একটা মুখস্থ ডাটার মতো, যে আদর্শ পানির ডিও বা ডিজলভ অক্সিজেনের সীমা কত, আসলে এটা আসলে 4 থেকে 8 ppm বা মিলিগ্রাম পার লিটার। ওকে, এবার যদি আমরা যাই পরেরটাতে, 24 নাম্বারটা বলছে হচ্ছে অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিডটি থাকে না। আচ্ছা, নাইট্রিক অ্যাসিড থাকে, সালফিউরিক অ্যাসিড থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকতে পারে, বাট সাকসেনিক অ্যাসিড আসলে থাকে না, সো এটা হচ্ছে অ্যান্সারটা। ওকে, এরপরে কি বলছে, হ্যাঁ লাস্ট কোশ্চেন হচ্ছে এটাই, কোন আয়ন লবণ দ্রবীভূত থাকলে পানি ক্ষর হয় আর কি। সো আমরা এটা ছোটবেলা থেকে সবাই পড়ে আসছি 9-10 থেকে, যে হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের লবণগুলো থাকলে, তাহলে কোনটা হবে অ্যান্সারটা, এটা। সো ক্লিয়ার, এই হচ্ছে আমাদের 2 নাম্বার প্রস্তুতি যাচাই যে পরীক্ষাটা ছিল, তো সেই প্রস্তুতি যাচাই পরীক্ষাটার সলভ। সো ম্যাথমেটিক্যাল অনেকগুলো পার্ট ছিল বলেই আসলে আমার একটু লম্বা সময় লাগছে, অ্যান্ড সবগুলো জিনিস আসলে ধরে ধরে করানোর চেষ্টা করা হয়েছে। তো তোমার কাজগুলো হলো এই জিনিসগুলোকে আরেকবার রিক্যাপ করা, অ্যান্ড তুমি ফুল প্রসেসটা তুমি যতবার করতে পারবা তত তুমি ওই জায়গাটা সিদ্ধহস্ত হয়ে যাবে আর কি। তো শর্টকাটটা খুব বেশি একটা ম্যান্ডেটরি না, তুমি খেয়াল করে দেখো আজকে আমরা যতগুলো সলভ করছি এই জায়গায় আসলে শর্টকাট ফলো করে তুমি এই ক্যালকুলেশনগুলো আসলে যাইতে পারবে না, তোমাকে আসলে কিছু অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করে যাওয়া লাগবে। তো শুধুমাত্র একটা প্রশ্ন মনে হয়েছিল যেটা কিনা শর্টকাট ফলো করলে হয়তো সলভ করা যাইতো, বাট ওই জায়গাতেও আসলে একটু মানে প্যাচ গোজ দেওয়ার কিন্তু জায়গা আছে। সো রেকমেন্ড করতেছি এরকম যে সকল ম্যাথ আসতে পারে ওই ম্যাথগুলো তুমি 1 বার 2 বার 3 বার 4 বার করো, তুমি দেখবো অটোমেটিক তোমার টাইম কিন্তু কমে আসবে। বাট আগেই শর্টকাট মুখস্থ করতে উদ্বুদ্ধ করবো না আসলে এই জায়গাটায়, অথবা কেমিস্ট্রি এই ম্যাথগুলোর ক্ষেত্রে আর কি এরকম। আর এখানে একটা লেখা লিখে দেওয়া আছে, প্রতিটি প্রশ্ন সমাধানের এক ধাপ অজানাকে জয় করার দিকে, ডেফিনেটলি এটা সত্যি, আর অধ্যবসায় সন্দেহকে আবিষ্কারে পরিণত করে আর কি। সো তোমার অবশ্যই লেগে থাকাটা খুব বেশি জরুরি, তুমি যত লেগে থাকবা তত আসলে তুমি নিজেকে নতুন নতুন করে আবিষ্কার করবা, আর তুমি যত নিজেরাই আবিষ্কার করবা তো ওই জিনিসটা তত বেশি করে রিফ্লেক্ট করবে তোমার এক্সামের মধ্যে আর কি। সো এই জন্য নিজেকে জানাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, তো এটা তুমি জানবা কেমন, প্র্যাকটিসের মাধ্যমে আর কি। সো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট প্রস্তুতি যাচাই যে পরীক্ষাটা হবে তো সেই প্রস্তুতি যাচাই পরীক্ষাটার সলভ নিয়ে আবার আমরা হাজির হব, আবার দেখা হবে আর কি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।